দর্শক স্বাগত 7 দিনে। মিয়ানমার, ভিয়েতনাম সহ আশেপাশের কয়েকটি দেশে টাইফুন ইয়াগির প্রভাবে এখন পর্যন্ত কয়েকশো মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং একই সময়ে ইউরোপের মধ্যাঞ্চলে গত 2 দশকের মধ্যে বলা হচ্ছে যে সবচেয়ে বড় বা সবচেয়ে ভয়াবহ বন্যা হচ্ছে এবং একই সময়ে বাংলাদেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে, কোথাও কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে নোয়াখালী, কুমিল্লা ওই অঞ্চলে সম্প্রতি যে ভয়াবহ বন্যা হয়ে গেল তার প্রভাব কাটতে না কাটতেই কোনো কোনো জায়গায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, এরকম খবর আমরা পাচ্ছি। এই পরিস্থিতির কারণে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে কৃষি এবং মৎস্য সম্পদের। কী পরিমাণ ক্ষতি হচ্ছে এবং এই ক্ষতি থেকে বেরোনোর পথ কী, এবং আবহাওয়ার এই যে পরিস্থিতি হঠাৎ করে টানা বৃষ্টি বিভিন্ন জায়গায়, এটি স্বাভাবিক কিনা, এসব নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন 4 জন বিশিষ্ট মানুষ। আবহাওয়াবিদ শামীম হাসান ভূঁইয়া, 3 জন সাংবাদিক যুক্ত আছেন 3টি জায়গা থেকে। যশোর থেকে যুক্ত আছেন তৌহিদুর রহমান, সাতক্ষীরা থেকে শরীফুল্লাহ কায়সার সুমন এবং নোয়াখালী থেকে যুক্ত আছেন সাংবাদিক সুমন ভৌমিক। এবং আমরা আশা করছি যে অনুষ্ঠানের কিছু পরে কৃষি আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ শাহ কামাল খান তিনিও আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমি শুরু করি জনাব শামীম হাসান ভূঁইয়া আপনাকে দিয়ে। আজকে আশ্বিন মাসের 2 তারিখ, অর্থাৎ শরৎকালের মাঝামাঝি। তো এই সময়ে এসে বিভিন্ন স্থানে যে টানা বৃষ্টি, এটি খুব স্বাভাবিক কিনা? ধন্যবাদ। আমরা কিন্তু জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর, ইংরেজির এই 4 মাসটাকে কিন্তু আমরা মনসুন বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষাকাল বলে থাকি। কাজে সেই হিসেবে কিন্তু আমাদের ঋতুচক্রে এই সময়টা এখনো বর্ষাকাল, সেপ্টেম্বর মাস। অফিসিয়ালি যদিও শরৎকাল। হ্যাঁ, অফিসিয়ালি মানে বাংলার যে সিজন সেখানে 2 মাস করে ধরা হয়েছে, কিন্তু মিটোলজিক্যালি অ্যাকচুয়ালি কিন্তু সিজন হচ্ছে 4টা। আচ্ছা, আমাদের মানে যে বায়ু প্রবাহের যে দিক পরিবর্তন হয় সেটার উপর ভিত্তি করেই মৌসুম চেঞ্জ হয় বিভিন্ন রকমের, এবং সেই হিসাবে আমরা 4টা সিজন ধরি আবহাওয়ার দিক থেকে, এবং সেই হিসাবে সেপ্টেম্বর মাসও পুরোটাই হচ্ছে বর্ষাকাল। এবং এই 4 মাসই আসলে বৃষ্টি হয়ে থাকে। তবে আস্তে আস্তে এই সময়টা হচ্ছে মনসুনটা উড্র হতে থাকে, অর্থাৎ বাংলাদেশের উপর থেকে মৌসুমী বায়ু পর্যায়ক্রমে আমাদের উড্র হতে থাকবে, এবং আস্তে আস্তে আমাদের পরের যে মেট্রোলজিক্যালি যে সিজন, যেটাকে আমরা বলি পোস্ট মনসুন বা বর্ষা পরবর্তী মৌসুম, সেটা হচ্ছে 2 মাস, সেটা এখন আসবে। অর্থাৎ সেপ্টেম্বরের পরে অক্টোবর, নভেম্বর এই 2 মাস হবে বর্ষা পরবর্তী মৌসুম। এখন বাতাস ঘুরতে থাকবে এবং ঘুরে নর্থ ইস্ট বা উত্তর পূর্ব দিকের থেকে আসবে, এবং উত্তর পূর্ব দিকটা থেকে যখন আসবে এই সময়টা হচ্ছে আমাদের শীতকাল বা উইন্টার। এটা হচ্ছে 3 মাস আমাদের, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাস হচ্ছে আমাদের আবহাওয়াগত দিক থেকে প্রকৃতপক্ষে শীতকাল। এবং এটা উত্তর দিক থেকে বাতাস আসে বলেই এই সময়টাতে, উত্তরে যেহেতু আমাদের কোনো পানি নাই, কোনো সমুদ্র নাই, এবং এদিকে হচ্ছে বরফ, উত্তরে তো ঠান্ডা বেশি, এবং উত্তরের থেকে যে উত্তর পূর্ব থেকে যে বাতাসটা আসে এটা ঠান্ডা নিয়ে আসে, এবং এটা শুষ্ক, এই সময় কোনো বৃষ্টিপাত থাকে না শীতকালে। তো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাস হচ্ছে আমাদের শীতকাল। সেই হিসাবে আমি যদি বলি এটা কিছুটা ব্যতিক্রম তো বটেই, কারণ একটা মৌসুমে এত বেশি ভেরিয়েশন, বিশেষ করে এই বর্ষা মৌসুমে আমরা দেখতে পেয়েছি যে এটা লা নিনার ফেজটা আস্তে আস্তে আমাদের প্রবেশ করছে, এবং এর সাথে আমাদের যে মেডেন জুলিয়ান অসিলেশন বলি আমরা, এটা কিন্তু ইন্ডেক্স 5-এ আছে, অর্থাৎ খুবই শক্তিশালী রয়েছে। এর সাথে আছে রসবি ওয়েভ আছে, এর সাথে ইন্ডিয়ান ওশান ডাইপোল আছে। এই প্রত্যেকটা জিনিসেরই ইনফ্লুয়েন্স আছে আমাদের এই অঞ্চলের, বিভিন্ন সিজনকে প্রভাবিত করার ক্ষমতা আছে। এর ভিতরে আমাদের যে লানিনাটা স্ট্রং হবে আমরা অনেক আগে থেকেই বলছিলাম, এবং আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন সময়ে আমরা কিন্তু সরকারি দিক থেকে কৃষি মন্ত্রণালয়ের সাথে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে আমরা একাধিক মিটিং করেছি, এবং সিজনের শুরুতেই যে এই বর্ষাকালে কিন্তু কনভেক্টিভ সিস্টেম থাকবে। কনভেক্টিভ সিস্টেম হচ্ছে এখানে অল্প সময়ে অতি ভারী বৃষ্টি, এবং বেশ কিছু লম্বা সময় হচ্ছে ড্রাই সিজন, এবং এবার কিন্তু তাই হচ্ছে। আমরা যখন দেখলাম যে ফেনী,
কুমিল্লা, নোয়াখালী এই সকল অঞ্চলে যে ফ্ল্যাশ ফ্লাডটা হলো, তখন কিন্তু একটা ডিপ্রেশন ছিল, এবং এই ডিপ্রেশনটা আমাদের ইস্ট থেকে আর কি, সাউথ ইস্ট থেকে আস্তে আস্তে নর্থ ইস্টের দিকে গিয়েছে। অর্থাৎ আমাদের এটা আমাদের বাংলাদেশের কিছু অংশ এবং ভারতের কিছু অংশের উপর দিয়ে ইস্ট আমাদের পূর্ব দিকে আস্তে আস্তে উঠে গেছে এই ডিপ্রেশনটা। তার মানে যেন শামীম এবং হাসান ভাই, এই আমি যদি আপনার পয়েন্টটা বুঝে থাকি যে এই সময়ে যে টানা বৃষ্টি বিভিন্ন জায়গায় হচ্ছে, অফিসিয়ালি বলছেন এটি আপনি স্বাভাবিক, খুব অস্বাভাবিক না, কিন্তু বিশ্বের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে তারও প্রভাব এখানে আছে, ব্যাপারটা এরকম? অবশ্যই অবশ্যই রয়েছে। কারণ এই এই যে কনভেকটিভ সিস্টেমটা ডেভেলপ করেছে, এবং এই অল্প সময়ের ভিতরে আমার পরপর দুটা ফ্ল্যাশ ফ্লাড হলো, এবং এই বর্ষা মৌসুমের শুরুতে কিন্তু 3টা ফ্লাড হয়েছে আমরা দেখেছি। তো এগুলো তো একই বর্ষা মৌসুমে এত বেশি বন্যার হওয়ার কথা না, প্রকোপ কিন্তু আগে এত দেখা যায় না। দেখা যায়নি। আচ্ছা আচ্ছা, এখন আপনাদের প্রেডিকশন কি বলছে? মানে এই সেপ্টেম্বর মাসের তো আজকে 17 তারিখ, মানে এই মাসে আরো এরকম বৃষ্টির সম্ভাবনা আছে টানা? আমাদের যে লং রেঞ্জ ফোরকাস্ট ছিল, আমরা যেটা 1 তারিখে করি, সেপ্টেম্বর 1 তারিখে, সেখানে পূর্বাভাস ছিল যে একটি স্বল্প মেয়াদী একটা উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে এই সকল অঞ্চলে ফ্ল্যাশ ফ্লাড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেটা ছিল আমাদের 1 তারিখের পূর্বাভাসে, আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে, এবং এটা হয়ে গেছে। আর আমি এই পর্যন্ত আমি যদি 7 দিনের পূর্বাভাস বলি, আমরা খুব লম্বা পূর্বাভাস অত ভালোভাবে এখনো বলা যায় না। তো আমরা যদি এই 7 দিনের পূর্বাভাস বলি, আমাদের 21 তারিখের দিকে একটা ছোট একটা 21 তারিখ বা তার পর একটা দক্ষিণাঞ্চল থেকে একটা সিস্টেম উঠবে, সে ওঠার সম্ভাবনা রয়েছে, এবং সেটা সামান্য কিছু লোকালাইজ রেইন দিবে। আচ্ছা। এছাড়া কিন্তু ড্রাই থাকবে এই সময়টা, শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। জি। আজকে থেকেই শুষ্কতা বেড়েছে আর কি সারা দেশে। জি, আপনার কাছে আবার নিশ্চয় আসবো। আমি একটু জনাব তৌহিদুর রহমানের কাছে যেতে। তৌহিদ ভাই, আপনার যশোর অঞ্চলের একটা বড় দুঃখের নাম হচ্ছে ভবদাহ, এবং আমরা বহু বছর ধরেই জানি সেই ভবদাহ অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা সারা বছরই জলাবদ্ধ। এই বছর এই যে সম্প্রতি যে টানা বৃষ্টি হলো, তার ফলে ভবদাহ এলাকায় সম্ভবত দুর্যোগ বা দুর্ভোগটা আরো বেড়েছে। মানে একটু চিত্রটা আপনি যদি বলেন যে এখন সংকটটা কি বেড়েছে? যে আমিন ভাই, অবশ্যই সংকটটা তো বেড়েছেই, এবং গত 2 বছর এই অঞ্চলের মানুষ ভালো ছিল। ভালো থাকার কারণটা ছিল ওইখানে যে স্যালো মেশিন দিয়ে সেচ দিয়ে পানি পার করা হচ্ছিল, সেই কারণে গত 2 বছর ভালো ছিল। কিন্তু এই বছর ইতিমধ্যে আপনার আবহাওয়া অফিস যেটা বলেছিল, তার ধারণা দিয়েছিল যে এই মাসে 254 মিলিমিটার বৃষ্টিপাত হবে, এরকম একটি ধারণা করেছিল। কিন্তু ইতিমধ্যে 273 মিলিমিটার বৃষ্টি যশোরের উপর দিয়ে বয়ে গেছে, এবং টোটাল যশোরের পানিটাই কিন্তু নামে ভবদহ দিয়ে নিম্নাঞ্চলের দিকে ধাবিত হয়। এবং এই ভয়াবহ অবস্থা এবার গত শুক্রবার থেকে গতকাল পর্যন্ত 273 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগে 1 সপ্তাহ ব্যবধানে আরো কয়েকদিনের কিন্তু টানা বৃষ্টিপাত হয়েছে। এই দুই বৃষ্টিপাতের পানি এখন উপর থেকে কিন্তু ভাটিতে নিচে নামছে, অর্থাৎ ভয়াবহতা বাড়ছে ভবদাহ অঞ্চল। ইতিমধ্যে আপনার যশোরের যে কেশবপুর, মনিরামপুর এবং অভয়নগরের প্রায় 200 গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। মানে কয়েক হাজার বাড়িতেও পানি উঠে গেছে। কেউ কেউ খাটের উপরে, একতলা বাড়িতে খাটের উপরে বসবাস করছেন, সেখানে সাপের ভয়, নানা ধরনের রান্নার কোনো জায়গা নাই। ইতিমধ্যে এই সংকটগুলো কিন্তু তৈরি হয়েছে, এবং সেই তুলনায় ত্রাণ তৎপরতা আমরা কিন্তু সেখানে দেখিনি। এবং এখানকার মানুষের গত কয়েক দশক ধরে একটি অভিযোগ, যে আপনাকে যদি জানিয়ে রাখি যে গত 1990 সাল থেকে এ পর্যন্ত ভবদাহর এই সংকট নিরসনের জন্য 21টি প্রকল্পের মাধ্যমে 600 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে মোট। এবং এখানকার স্থানীয় যে ভুক্তভোগী মানুষ, যারা পানি আন্দোলনের সাথে যুক্ত, যারা বিশেষজ্ঞ, তাদের সকলেরই অভিযোগ যে লুটপাট এবং বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ না করার কারণে এখানে দুর্যোগ যাচ্ছে না। অর্থাৎ এইটাকে একটা বাণিজ্যিক জায়গা হিসেবে বেছে নিয়েছেন, বিশেষ করে সবসময় ক্ষমতাসীন যারা থাকেন এবং প্রশাসনে যারা থাকেন তাদেরকেই দায়ী করছেন এখানকার মানুষ। যেমন এই মুহূর্তে ভবদাহ যে স্লুইস গেটটি, সেইখানে 4টি বড় এবং 5টি ছোট পাম্প দিয়ে সেচ দিয়ে পানি নামানো হচ্ছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এইটা আসলে সমাধান হতে পারে না।
যদিও পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী তিনি আমাদেরকে বলছেন যে না, বৃষ্টি শেষ হলে 4 থেকে 5 দিনের মধ্যে এই পানি নামানো সম্ভব, কিন্তু স্থানীয় ভুক্তভোগী মানুষ এবং যারা পানি আন্দোলন করেন এবং যারা বিশেষজ্ঞ তারা বলছেন এটা সমাধানযোগ্য না, কারণ এখানে স্থায়ী সমাধান দরকার। এটার বড় কারণ হলো আমি যদি ভবদাহের প্রেক্ষাপটটা খুব সামান্য আকারে বলে রাখি, যে এটা আমরা উপকূলীয় অঞ্চলেই ছিলাম, এক সময় নোনা পানি এখানে ঢুকতো 60-এর দশকের গোড়ায়। সেই সময় ওইখানে ভবদাহে মেইন গেট করা হয় এবং আরো 109টি সম্ভবত বা 201টি পোল্ডার করা হয় ছোট বড় মিলিয়ে, যেটা দিয়ে নোনা পানি ঠেকিয়ে মূলত কৃষি আবাদযোগ্য যাতে বিলের ভূমিগুলা 52টি বিলের ভূমি যাতে আবাদযোগ্য করা যায় সেই চেষ্টা করা হয়েছিল নোনা পানি ঠেকিয়ে। কিন্তু 80-র দশকে এসে এটা অভিশাপ হিসেবে দেখা দেয়। কেন? সেটা হচ্ছে যে জোয়ারের যে পানিটা ওঠে তাতে প্রচুর পরিমাণে পলি থাকে, এই পলিটা থিতিয়ে নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। এই অঞ্চলের যে পানিটা মুক্তেশ্বরী, টেক্কা, হরি, শ্রী যে নদীগুলো দিয়ে অপসারিত হয়, সেই নদীর তলদেশ কিন্তু ভূমির আমাদের বিচরণ ভূমির থেকে উঁচু হয়ে গেছে বিভিন্ন সময়ে। এই নদী খননগুলো নিয়ে সবসময় অনিয়মের অভিযোগ, এবং যারা পানি আন্দোলন করেন বিশেষ করে এখানকার মানুষের দাবি হচ্ছে টিআরএম, ট্রাইডাল রিভার ম্যানেজমেন্ট। তৌহিদ ভাই, আমরা ভবদাহের এই ক্রাইসিস আরেকটু পরে বলবো। আমি একটু জাস্ট এবছর মানে এই সম্প্রতি যে টানা বৃষ্টি হলো তার ফলে একটা দুর্ভোগের আপনি বললেন যে মানুষজনের অন্তত একতলা বা নিচু ঘর বাড়িতে পানি উঠে গেছে, এটা হচ্ছে একটা সংকট। মোটা দাগে আর কি কি সংকট হচ্ছে আসলে এখন এই সময়ে? ফসল আমিন ভাই ধরেন এখন তো ফসল কাটার সময়, ধান কাটবে, কোন কোন এলাকায় শুরু হয়ে গেছে, এই সময় ফসলটা তলিয়ে গেল। আমাদের অঞ্চল আপনি জানেন যে সবজি এবং মাছের একটা ভালো হ্যাঁ আধার, তো সেই মাছের ঘের কিন্তু সব ভেসে গেছে। কি পরিমাণ মাছের ঘের ভেসে গেছে কোনো পরিসংখ্যান আছে? এইটা মৎস্য বিভাগের হিসাব অনুযায়ী এখানে প্রায় 5 কোটি টাকার মাছের ঘের শুধু ওই অঞ্চলেই ভেসে গেছে, জেলার অন্যান্য এলাকা ব্যতীত। আচ্ছা। তারপর ক্ষতি হয়েছে ফসলের আরো বেশি, যে যশোরে 17,000 হেক্টরেরও বেশি জমিতে সবজি চাষ হয় এবারের হিসাব অনুযায়ী, তার একটা বড় অংশই কিন্তু মনিরামপুরে আছে, সদরের একটা অংশ, সেগুলো কিন্তু সবই পানির নিচে তলিয়ে গেছে। আর সব থেকে ক্ষতি হয়েছে ধান কাটার মৌসুমে। ধান যখন কাটবে ঠিক তার কিছুদিন আগে, অর্থাৎ আর 2-10 দিন পর থেকে এই অঞ্চলে ধান কাটা শুরু হয়ে যাওয়ার কথা, কিন্তু সেই সব ধান ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে এবং এখন পর্যন্ত কোনো সরকারি ত্রাণ তৎপরতা দেখা যায়নি। স্থানীয়ভাবে সামান্য যারা একটু বিত্তবান আছেন, যারা প্রতিবেশী, এরকম ভাবেই তারা সাহায্য সহযোগিতাগুলো পাচ্ছেন। সরকারিভাবে কোনো উদ্যোগ আমাদের চোখে বাঁধেনি এবং এই যে বৃষ্টি থেমে গেলেও আমাদের যে আবহাওয়াবিদ জি বৃষ্টি থেমে গেলেও কিন্তু এখানে সংখ্যা কাটবে না। এই কারণে আমরা অতীতের অভিজ্ঞতা দেখেছি যে উজানের পানি যেটা নেমে আসে সেটা কিন্তু বৃষ্টির পরে, অর্থাৎ যশোর শহর বা আরো উপরে যদি যায় ঝিনাইদহ জেলার একটা যশোর লাগোয়া উপজেলাগুলা, বিভিন্ন এলাকার পানি কিন্তু ধীরে ধীরে এই দিকেই নেমে আসে। সেই পানিটা এসেই কিন্তু জলাবদ্ধতাটা তৈরি হয়, অর্থাৎ বৃষ্টি থেমে গেলেও জলাবদ্ধতা কমবে বলে আমরা মনে করছি না বা স্থানীয় মানুষও মনে করছে না, বরং দিন যত যাবে আরো বেশি দুর্ভোগ আরো। জি তৌহিদ, অনেক ধন্যবাদ। আবার আসবো। একটা ছোট্ট বিরতি সময় হলো। শরীফুল্লাহ কায়সার সুমন এবং সুমন ভৌমিক দুজনের কাছে আসছি একটা ছোট্ট বিরতি নিয়ে। দর্শক, আজকে আমরা সাম্প্রতিক টানা বৃষ্টির ফলে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা এবং তার ফলে কৃষি মৎস্য সম্পদের যে ক্ষতি সেটি নিয়ে কথা বলছি। একটু পরেই ফিরছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতি পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে আমরা কথা বলছি চলমান টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে যে জলাবদ্ধতা এবং তার ফলে কৃষির যে ক্ষতি হচ্ছে সেটি নিয়ে, এবং এটি খুব এই সময় অর্থাৎ শরতের মাঝামাঝি এসে এরকম আবহাওয়ার পরিস্থিতি কতটা স্বাভাবিক, আমরা সেই প্রশ্নের উত্তরও খুঁজবার চেষ্টা করেছিলাম। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অনলাইনে কৃষি আবহাওয়াবিদ মূলত ডক্টর শাহ মোহাম্মদ কামাল খান। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতিকরণ প্রকল্পের পরিচালক। জনাব শাহ কামাল খান, আপনাকে স্বাগত। এবং আমাদের সঙ্গে সাংবাদিক 3 জন যুক্ত আছেন। যশোর থেকে তৌহিদুর রহমান, সাতক্ষীরা থেকে যুক্ত আছেন শরীফুল্লাহ কায়সার সুমন এবং নোয়াখালী থেকে সাংবাদিক সুমন ভৌমিক। সুমন ভাই এবং শরীফুল্লাহ কায়সার সুমন একটু পরে আসছে। আমি একটু জনাব শাহ কামাল খান ওনাকে একটু ফ্রি করে দিব, উনি যেহেতু রাস্তায় আছেন। জনাব কামাল খান, একটা বিষয়, এই যে আপনি খেয়াল করবেন যে কয়েকদিন আগেই নোয়াখালী, কুমিল্লা,
ফেনী ওই অঞ্চলে একটা বড় ধরনের বন্যা হয়ে গেল এবং তার ফলে কিন্তু একটা বিরাট নেতিবাচক প্রভাব পড়েছে আমাদের কৃষিতে, এবং তার রেশ কাটতে না কাটতে কিন্তু আবার ওই অঞ্চলে এবং খুলনা, সাতক্ষীরা, যশোর বেল্টে কিন্তু টানা বৃষ্টির কারণে কৃষির মারাত্মক ক্ষতি হয়েছে। আপনার কাছে প্রশ্নটা এই কারণে যে আপনি একই সঙ্গে কৃষি আবহাওয়াবিদ, ফলে এই যে বারবার প্রতি বছরই আমরা দেখি যে আমাদের আবহাওয়ার সঙ্গে কৃষির একটা কনফ্লিক্ট হয়ে যায়, এই জায়গা থেকে বেরোনোর কি কোনো রাস্তা আছে আসলে? এবং এই যে চলমান পরিস্থিতি, এটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা সবাই জানি যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং এই জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমাদের দেশে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, যেমন বন্যা, খরা, জলোচ্ছ্বাস, সামুদ্রিক ঝড়, শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এগুলো কিন্তু লেগেই আছে। এবং ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স অনুযায়ী আমাদের বাংলাদেশের অবস্থান কিন্তু 7ম পর্যায়ে রয়েছে। বিগত কয়েক বছরের পরিসংখ্যানে কিন্তু সেটিই বলছে। সুতরাং এই প্রাকৃতিক দুর্যোগ হানা দিবে, এটিই কিন্তু স্বাভাবিক। তো সেটিকে কিভাবে মোকাবেলা করা যায় এবং আমাদের কৃষি সেক্টরে ক্ষতির পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়, সে কারণে কিন্তু সরকার বিভিন্ন বহুমুখী পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছে। তার মধ্যে একটি অন্যতম যে উপায় সেটি হচ্ছে প্রাতিষ্ঠানিক যে সমন্বয়, সেটি কিন্তু করেছেন। সেটি হচ্ছে বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা, এটি কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া দপ্তরের সমন্বয়ে কিন্তু এই কার্যক্রমটি চালু রয়েছে। কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় কিন্তু এটি হয়েছে। এটির মাধ্যমে যেটি করা হয় সেটি হচ্ছে আবহাওয়ার যে পূর্বাভাস এবং রিয়েল টাইম ডাটা, তথ্যপাত্র, সাথে সাথে আমরা কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি পেয়ে যাচ্ছি। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা রিয়েল টাইম ডাটা এবং নদ নদী পরিস্থিতি, বন্যা পরিস্থিতি এবং তার পূর্বাভাস কিন্তু তাৎক্ষণিকভাবে পেয়ে যাচ্ছি। এখানে একটু বিলম্ব হয় না, এপিআই এর মাধ্যমে যেহেতু লিঙ্ক করা আছে, যার কারণে আমরা পেয়ে যাচ্ছি। এবং সাথে সাথে আমাদের যে একটি টেকনিক্যাল কমিটি রয়েছে, সেখানে কিন্তু রেলিভেন্ট যত বিশেষজ্ঞ রয়েছে তাদের কিন্তু এখানে সমন্বয় রয়েছে। যেমন আমি বলবো, জনাব শাহ কামাল খান, আমি একটু সম্পূরক প্রশ্ন করি আপনাকে। আপনি যদি বিরতির আগে যশোর থেকে সাংবাদিক তৌহিদুর রহমান যুক্ত ছিলেন, তিনি কয়েকটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়েছিলেন যে সেখানে কিন্তু এই যে হঠাৎ বৃষ্টির ফলে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে কৃষকদের। তারা ধান কাটবার মৌসুম এবং কয়েক হাজার মাছের ঘের ভেসে গেছে। এখন রিয়েল টাইম ইনফরমেশন যদি কৃষক এবং মৎস্যজীবীদের কাছে থাকতো, তাহলে তারা তো প্রস্তুতি নিতে পারতো। তাহলে এই রিয়েল টাইম ডাটাটা মানে কি প্রান্তিক পর্যায়ে পৌঁছাচ্ছে না? ব্যাপারটা কেমন আসলে? না, আমাকে কিন্তু একটু শেষ করার সুযোগ দিতে হবে বিষয়টা। এটি আমি যেটা বলছি যে আমরা যে কৃষি আবহাওয়া পরামর্শটা দিচ্ছি, সেটা বেসিসটা কি এবং কিভাবে সম্প্রসারণ করছি, সেই বিষয়টা একটু বলা দরকার। আমি যেটা বলছিলাম যে আমাদের যে বিশেষজ্ঞ টিম রয়েছে, সেখানে কিন্তু আমাদের বাংলাদেশের যে প্রধান প্রধান ফসলের যে গবেষকরা রয়েছে, বাড়ি, বিডি, বিজেআরআই, বিএসআরআই, বিএসএমআরআই থেকে শুরু করে যতগুলো গবেষণা প্রতিষ্ঠান প্রধান প্রধান ফসলের উপর কাজ করছে, তারা থাকছে। আমাদের আবহাওয়াবিদ থাকছে, আবহাওয়া দপ্তর থেকে, পানি উন্নয়ন বোর্ড থেকে প্রতিনিধিরা থাকছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে থাকছে, এবং ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, ডিপার্টমেন্ট অফ লাইভ স্টকের প্রতিনিধি নিয়ে আমরা যে বিশেষজ্ঞ টিম রয়েছে, তারা কিন্তু তাৎক্ষণিক রিয়েল টাইম ডাটা অ্যানালাইসিস করে কৃষকের জন্য করণীয় যে বিষয়টা একদম স্পেসিফিক যে করণীয়। আপনি জানেন যে অনেক সময় অনেক আমরা পরামর্শ আমরা দিতে পারি না যেটি কৃষকরা ইমপ্লিমেন্ট করতে পারবে, সেই পরামর্শগুলো আমরা দিই না। রিয়েলিস্টিক যেটা, সেই পরামর্শগুলো একদম ভেরি মাচ টেকনিক্যাল যে বিষয়গুলো, সেটি কিন্তু আমরা পরামর্শ আমরা তৈরি করি এবং তৈরি করে বসে থাকি না, সেটি বিভিন্ন সম্প্রসারণ পদ্ধতিতে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। আমাদের সম্প্রসারণ পদ্ধতিতে অনেকগুলোর মধ্যে প্রধান যেটি কৌশল, আপনারা জানবেন যে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একদম মাঠ পর্যায়ে আমাদের প্রতিটি ইউনিয়নে 3 জন করে উপসহকারী কৃষি কর্মকর্তা কাজ করছেন এবং তাদের কাছে আমাদের কৃষি আবহাওয়া বার্তা আমরা পৌঁছে দিচ্ছি। তারা কিন্তু তাদের গ্রুপ ভিত্তিতে তাদের কৃষকের কাছে কিন্তু পৌঁছে দিচ্ছে। আমরা SMS দিচ্ছি, আমাদের ভয়েস মেসেজ দিচ্ছি, আমাদের যে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, আপনাদের যে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যেমন আপনি আজকে টক শো আয়োজন করেছেন, সিমিলারলি আমরা কিন্তু স্ক্রল দিচ্ছি, আমাদের টিভিসি প্রচার করছি, বিভিন্ন ভাবে কিন্তু এটা প্রচার। বাংলাদেশ বেতার আমাদের সাথে রয়েছে, বাংলাদেশ বেতারের মাধ্যমে, আমাদের নিউজ পেপারের মাধ্যমে দিচ্ছি, বিভিন্ন ভাবে আমরা কৃষকদের অ্যালার্ট করার চেষ্টা।
তার মধ্যে একটি যেটি বলবো সেটি হচ্ছে আমরা এই আপনি যদি আপনার মাধ্যমে আমি দর্শকদের জানাতে চাই যে www.bamis.gov.bg এটার মধ্যে যদি ঢুকে তাহলে কিন্তু যে কোনো একজন স্মার্ট কৃষক বা তার পরিবার যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে বা ইন্টারনেটের ফেসিলিটি আছে তারা কিন্তু সহজেই তারা নিজেরাই পারে। যদিও আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা তাদের কাছে পৌঁছে দিচ্ছে বার্তা, কিন্তু আপনার মাধ্যমে আমি আমাদের অ্যাডভান্স কৃষক যারা আছে যাদের ইন্টারনেট অ্যাক্সেস রয়েছে, অ্যান্ড্রয়েড ফোন আছে বা তাদের পরিবারের কাছে রয়েছে, আমাদের কাছে জনাব শাহ কামাল খান, আপনাকে একটু আমি ইন্টারাপ্ট করি। সেটা হলো যে আপনাদের অনেকগুলো উদ্যোগের কথা আপনি বললেন, তো আমি একটু জনাব তৌহিদুর রহমান একটু যেটি আপনার কাছে জানতে চাই, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই যে উদ্যোগগুলো নিশ্চয়ই অনেক ভালো উদ্যোগ, কিন্তু মাঠ পর্যায়ে সেই উদ্যোগগুলোর মানে প্রভাব কি, মানে আপনারা কি দেখেন? কৃষি বিভাগের এই যে উদ্যোগের কথাগুলো বললেন, এইটা আসলে অসাধারণ একটি উদ্যোগ এবং এইটা শুরুতে কৃষির সাথে যারা জড়িত একেবারে মাঠ পর্যায়ের কৃষক তারা উপকৃতই হচ্ছিল। যেমন আমি যদি বলি যে যশোরে কৃষি তথ্য যে সার্ভিস চালু করেছিল কৃষি তথ্য বোর্ড, প্রত্যেকটা ইউনিয়নে সেখানে কৃষি তথ্য বোর্ড স্থাপন করা ছিল, আবহাওয়ার সতর্ক বার্তা সহ সবকিছুই তথ্য সেখানে পাচ্ছিল, যেটা কৃষকের জন্য তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতেও খুব ভূমিকা রাখছিল। কিন্তু আমরা অনেকেই রিপোর্ট করেছি, প্রতিবেদন করেছি এবং এই মুহূর্তেও যশোরে যে সম্ভবত 107টি বোর্ড স্থাপন করা হয়েছিল সবগুলি এখন বিকল। এই কারণেই যে এই উদ্যোগগুলো মুখ থুবড়ে পড়ার একটা বড় কারণ আমার কাছে যেটা মনে হয়েছে কাজ করতে যে, সেটা হচ্ছে যে এটা কৃষি বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি অর্থাৎ স্থানীয় সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হয়তো, কিন্তু প্রকল্প বাস্তবায়ন হয়ে যাওয়ার পরে এইটা নিয়ে খুব বেশি আর মাথা ব্যথা থাকে না। যখন এইটার পেছনে আমার যেটা মনে হয় যে দায়িত্বপ্রাপ্ত যারা হন সেখানে যখন আর এইটার পিছনে লেনদেন বা না থাকে তৃণমূল পর্যায়ে, তখন ওনাদের আগ্রহ হারিয়ে ফেলেন। যেমন এই যে বোর্ড যেটা স্থাপন করা হয়েছে সেই তাতে হলো আপডেটেড তথ্য করা হয় না, তারপরে যে যন্ত্রটি ওখানে রাখা আছে সেটিও বিকল হয়ে পড়ে আছে। এই ব্যাপারে এটা তদারকির দায়িত্ব বা কৃষি বিভাগকে তথ্য সার্ভিসকে জানানোর দায়িত্ব স্থানীয় যে সরকার আছে অর্থাৎ ইউনিয়ন পরিষদ, তারা যথাযথ মাধ্যমে ইউএনও হোক, কৃষি কর্মকর্তার মাধ্যমে হোক জানাবে, কিন্তু তারা এই ব্যাপারে কেউই আগ্রহ নেই। স্থানীয় জনপ্রতিনিধিদের আমার মনে হয় যে তার মানে জনাব শাহ কামাল খান, আমি যে কারণে তৌহিদ ভাইকে যুক্ত করলাম যে উদ্যোগগুলো অসম্ভব ভালো এবং সরকারের একটা সদিচ্ছা থেকে এগুলো করা, কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু তার মানে সুবিধা সেই অর্থে পাওয়া যাচ্ছে না অনেকগুলো প্রবলেমের কারণে। এইগুলো আপনারা জানেন কিনা? আমি একটু বলি, এটা কিন্তু ঠিক না। কারণ হচ্ছে অচল বলা আর আপডেট রাখা দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। আপডেট করে না এটা কথা ঠিক আছে, বাট অচল এটা কিন্তু বলা যাবে। এটা কিন্তু ম্যানুয়াল একটি বোর্ড, এটা বেশিরভাগ আমরাও তো ফিল্ড ভিজিটে গিয়েছি, এটা কিন্তু অত্যন্ত ভালো এবং এটা আপডেট করলে এটা কৃষকের জন্য খুব উপকার হয়। যেটি আমাদের সাংবাদিক বন্ধু বলছিলেন যে এই তৃণমূলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে সমস্ত উপসহকারী কৃষি কর্মকর্তা তারা আগ্রহ পাচ্ছেন না, কারণ হচ্ছে আমার প্রকল্পটি জুন 2024 শেষ হয়ে গিয়েছে। তো এখন যে গ্যাপটা রয়েছে আমরা চেষ্টা করছি এটাকে কন্টিনিউশন করার জন্য। ওয়ার্ল্ড ব্যাংকে, এটি যেহেতু ওয়ার্ল্ড ব্যাংকের প্রকল্প, আমরা ওয়ার্ল্ড ব্যাংকেও বলেছি যে দেখেন আমাদের অনেক সরঞ্জামাদি রয়েছে, আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এর বিষয় রয়েছে, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ কৃষকদের প্রশিক্ষণের অনেক ঘাটতি রয়েছে, সেগুলো করতে হবে। তারা কিন্তু নীতিগতভাবে কিন্তু তারা সম্মত হয়েছেন। তো আমরা আশা করছি এই প্রকল্পের সেকেন্ড ফেজ যখন শুরু হবে তখন আমাদের যে গ্যাপস রয়েছে বা যে সাজেশন গুলো আমরা পাচ্ছি সেগুলোকে অ্যাড্রেস করে নিশ্চয়ই এই প্রকল্প একটি অগ্রণী ভূমিকা পালন করবে। তার মানে এখন এরকম একটা খুব জনগুরুত্বপূর্ণ বিষয় প্রকল্প নির্ভর হয়ে থাকলে সেটা তো আসলে এই প্রকল্পের মেয়াদ শেষ হবে আবার একই ঘটনা ঘটবে। তাহলে আপনার কি মনে হয় যে এটা একটা স্থায়ী সমাধান হওয়া দরকার না? মানে প্রকল্প নির্ভর থাকতে হবে কেন? স্থানীয় সমাধান হওয়া দরকার। এটির জন্য আমরা যেটি করেছি ইতিমধ্যে আমাদের কৃষি আবহাওয়া ইউনিট আমরা চালু করেছি ইতিমধ্যে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হেডকোয়ার্টারে। এখান থেকে আমাদের যেমন কন্ট্রোল রুম রয়েছে, যেমন যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো তথ্যপত্র আমরা নিই এবং বিস্তার করি, ঠিক এমনই কৃষি আবহাওয়া ইউনিট চালু করা হয়েছে ইতিমধ্যে। এবং সেখানে এই প্রকল্প শেষে আমাদের গভর্নমেন্টের যে অফিসিয়ালরা রয়েছে তাদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি। আমাদের প্রকল্প চলে যাওয়ার পরে এখানকার সংযুক্ত যে সমস্ত কর্মকর্তা থাকবেন তারা এই কৃষি আবহাওয়া বার্তাটা কৃষকের কাছে দ্রুততম সময়ে
তাদের কাছে পৌঁছে দিবে এবং ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য আমরা প্রচেষ্টা করছি। জি, জনাব শাহ কামাল খান, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তৌহিদ ভাই, আপনাকে ধন্যবাদ। আর একটা ছোট্ট বিরতি নিয়ে দুই সুমনের কাছে আসছি। দর্শক, আর একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছে, একটু পরেই সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে আমরা কথা বলছি চলমান আবহাওয়া পরিস্থিতি, বিশেষ করে টানা বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে যে জলাবদ্ধতা, তার ফলে কৃষি এবং মৎস্য সম্পদের যে ক্ষতি হচ্ছে, সে থেকে উত্তরণের উপায় খুঁজছি আমরা। আমাদের সঙ্গে আছেন যশোর থেকে সাংবাদিক তৌহিদুর রহমান, সাতক্ষীরা থেকে শরীফুল্লাহ কায়সার সুমন এবং নোয়াখালী থেকে যুক্ত আছেন সাংবাদিক সুমন ভৌমিক। শরীফুল্লাহ কায়সার সুমন, আমরা গণমাধ্যমের খবরে যতটুকু বুঝতে পারছি যে সাতক্ষীরার নিম্নাঞ্চল বোধহয় বেশ তলিয়ে গেছে, এবং ওই অঞ্চলটা যেহেতু আপনাদের প্রচুর মাছের ঘের, মৎস্য সম্পদের আধার আমরা বলি, অবস্থা আসলে কেমন? মানে এটি কি টানা বৃষ্টির কারণেই হচ্ছে নাকি অন্য কোনো ঘটনা? বৃষ্টিপাতটা অনেক বেশি হয়েছে আমিন ভাই, কিন্তু তার থেকে একটি বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে, যেটি বাঁধ ভেঙে যাওয়া। এই বাঁধ ভেঙে যাওয়ার ঘটনাটি তো আপনি নিশ্চয় জানেন। এটি দীর্ঘদিন ধরেই এই সংকটটি সাতক্ষীরা উপকূলে বিরাজমান। তো এইবার যেটি ঘটলো সেটি হচ্ছে সাতক্ষীরা সদর উপজেলায়। আপনি বা আমরা এতদিন ধরে দেখে আসছি যে শ্যামনগর এবং আশাশুনি উপজেলাতে উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে, 60-এর দশকের উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে বারবার প্লাবিত হয়ে থাকে। নিম্ন অঞ্চল, কৃষি সম্পদ ক্ষয়ক্ষতি হয়, মৎস্য সম্পদ ক্ষয়ক্ষতি হয়। কিন্তু এইবার কিন্তু সাতক্ষীরা সদর উপজেলার একটা অর্ধমরা একটি যে নদী, বেতনা নদী, এই বেতনা নদীর বাঁধ ভেঙে কিন্তু প্লাবিত হলো, এবং এখানে কিন্তু এক বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে গেল। কারণ এমন জায়গাতে ভেঙেছে যে নদীর এক পাশে সদর উপজেলা, আর এক পাশে হচ্ছে তালা উপজেলা। সদর উপজেলা এবং তালা উপজেলার প্রায় 40টি গ্রাম প্লাবিত, এবং এখানে আজকে কৃষি কর্মকর্তারা এসেছিলেন, এবং সাতক্ষীরার জেলা যে মৎস্য কর্মকর্তা রয়েছেন তিনিও যে হিসেবটি, প্রাথমিক পরিসংখ্যানটি যেটি দিয়েছেন সেটাও কিন্তু মারাত্মক। শুধু এই জায়গাতেই কিন্তু ক্ষতি হয়েছে আপনার 6,500 বিঘা চিংড়ি বা সাদা মাছ, মানে মাছের ক্ষয়ক্ষতি হয়েছে। 6,500 বিঘা মৎস্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। আর যদি কৃষি সম্পদের কথা বলি, আপনি জানেন যে এটি চলছিল আমন মৌসুম। এই আমন মৌসুমে কিন্তু মানে প্রায় শেষ পর্যায়ে আসার অবস্থায় কিন্তু এই ক্ষতিটি হয়ে গেল, এই জলমগ্ন হয়ে গেল, এবং নিম্ন অঞ্চল প্লাবিত হলো। একই সাথে ঘেরের পাড়ে যে কৃষি, এটি এই অঞ্চলের একটি আলোচিত জায়গা ছিল, সেটিও কিন্তু এবার ধূলিসাৎ হয়ে গেল এই অঞ্চলে। তাও সেটি 40 হেক্টরের বেশি, এবং আমন ফসল শুধু এই অঞ্চলেই, মানে এই দুই পাড়ের যে 40 গ্রাম, এই 40 গ্রামেই 70 হেক্টর হচ্ছে আমন ধানের ক্ষয়ক্ষতি হলো। এটি মূলত বাঁধ ভেঙে যাওয়ার কারণে। আপনি বলছিলেন যে, আপনার ভাষায় যদি বলি যে একটা মরা নদী বা খুবই দুর্বল ছোট একটা নদী বেতনা, তাই না? তো সেই নদীর বাঁধ এরকম ভাঙলো কেন? এখন তো ওইভাবে কোনো জলোচ্ছ্বাস তো হয় নাই, মানে ঘটনাটা কি? এইটি একটা, আপনি খুব ভালো জায়গায় গিয়েছেন। সেটি হচ্ছে যে এই নদীর খননের জন্য কিন্তু এটি 2 বছর আগে থেকেই কিন্তু এই খনন, 2 বছরের বেশি সময় আগে থেকে কিন্তু এই খনন কাজটি শুরু হয়েছে। কিন্তু নানা ধরনের অজুহাত, নানা ধরনের কথা বলে কিন্তু এই নদীটির খনন কাজটি কিন্তু শেষ করা হয় না, এবং শেষ না করার ফলে, এবং অনিয়মের তথ্য, অনিয়মের খবর তো বারবার উঠে এসেছে এই নদীটি খননের ক্ষেত্রে। আর এর মধ্যে এই যে 4-5 দিনের বৃষ্টি, এই বৃষ্টির সাথে এই যে চাপ, এই চাপটি কিন্তু নিতে পারেনি, এবং
আপনি জানেন যে প্রকৃতি কিন্তু সে সরল পথেই চলাচল করে। এই নদীটির উচ্চতা বাড়লেও কিন্তু যে নদীর স্রোত, সেই স্রোত কিন্তু বেতনা প্রাণ, এখানে যে একটি নদী খাল রয়েছে প্রাণসায়ের, সেটিও কিন্তু এখন সচল হয়ে গিয়েছে। এই অতিবৃষ্টির যে চিত্র, সেই চিত্রের কারণেই এখানে কিন্তু যে বাঁধের সাথে আরেকটি ব্যাপার যেটি থাকে সেটি হচ্ছে যে আটকে দেয়া থাকে যে সুইচ গেট, সেই সুইচ গেটও কিন্তু এবার কার্যকর হতে পারেনি এই 5 দিনের বৃষ্টিপাতের ফলে, এবং এই চাপটি নিতে না পেরেই কিন্তু এই বাঁধটি ছুটে গেল। এক জায়গায় 10 ফিট আর এক জায়গায় 25 ফিট, মাত্র এইটুকু এখনো পর্যন্ত কিন্তু পানি উন্নয়ন বোর্ড এইটুক জায়গা এখনো পর্যন্ত কিন্তু আজ 2 দিন পার হয়ে গেল সম্পন্ন করতে পারেনি, এবং সবগুলো কিন্তু সম্পন্ন করতে পারেনি এক জিনিস, কিন্তু তারা কি কাজ শুরু করেছে, মানে সংস্কারের কাজ শুরু হয়েছে কি? এটিও একটা ভালো বিষয় আপনি যুক্ত হলেন, সে মানে যুক্ত করলেন আমাকে। সেটি হচ্ছে যে এখানে পানি আমরা সারা দিন সেখানে কাটালাম, সেখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষকে খুঁজে বেড়াতে দেখেছি, স্থানীয় মানুষদের এবং স্থানীয় জনপ্রতিনিধিদের এখানে কাজ করতে দেখেছি। স্থানীয় মানুষ একেবারে স্ব-উদ্যোগে এই বেড়িবাঁধ মেরামতের কাজটি করছে, এবং হয়তো তাদেরকে এক ধরনের প্রণোদনা বা বিল বা কিছু না কিছু হয়তো দেবে, কিন্তু এটি এত ম্যানুয়াল পদ্ধতিতে মান্ধাতা আমলের, এটি খুব দুর্ভাগ্যজনক যে এখানে এখনো পর্যন্ত বাইরের থেকে মাটি আনা বা বিশেষ কোন পদ্ধতিতে এই এই কাজটা তো পানি উন্নয়ন বোর্ডের করবার কথা। শুনুন ভাই, আমি যে কারণে প্রশ্নটা করছি আপনাকে, যে আসলে স্থানীয় প্রশাসন আদৌ কাজ কতটুকু করছে, কারণ আপনি যে জায়গার কথা বললেন সাতক্ষীরা সদরে খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং আপনি বললেন যে কয়েক হাজার ঘের ভেসে গেল, ফসলের জমি তলিয়ে গেল, তাহলে আপনার পানি উন্নয়ন বোর্ড এছাড়াও জেলার যিনি অভিভাবক, জেলা প্রশাসক, জেলা প্রশাসন, তারা কি করছে? তারা আদৌ বিষয়টাকে নজর দিচ্ছে? আমি তালা উপজেলা প্রশাসনকে দেখিনি, তিনি এসেছেন এমন খবরও আমাদের কাছে আসেনি, তবে জেলা প্রশাসন প্রশাসক নতুন এসেছেন, তিনি এসেছেন এমন খবর পাইনি, কিন্তু উপজেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গতকাল বৃষ্টির মধ্যে তিনি এলাকা দেখেছেন, কাজের জন্য পিআইও কে করতে বলেছেন, কিন্তু এটি আসলে পিআইওর বিষয় না। আমি একটু বলে নিই, সেটি হচ্ছে যে এখানে আমিন ভাই খুব গুরুত্বপূর্ণ, এই উপকূলের জন্য খুব গুরুত্বপূর্ণ 3টি গবেষণা প্রতিষ্ঠান এই ভাঙনের সন্নিকটে। সেটি হচ্ছে, একটি হচ্ছে বিআরআরআই, একটি হচ্ছে বিনা, আরেকটি হচ্ছে বিএআরআই। 3টি গবেষণা প্রতিষ্ঠানের প্লটে কিন্তু পানি ঢোকা শুরু হয়েছে, এবং তারা কিন্তু 3টা প্রতিষ্ঠানের কর্মীরা, তাদের জানেন আপনি, যদি এই গবেষণা প্রতিষ্ঠানে বিজ্ঞানীও থাকে খুব কম সংখ্যক, গবেষকও থাকে খুব কম সংখ্যক, আর এছাড়া যে লেবাররা থাকে সেটা কৃষি শ্রমিক থাকে, তারা হচ্ছে মানে ডেকে আনা। এই কৃষি শ্রমিকরা কিন্তু প্রাণান্তর চেষ্টা করে সেটা আটকানোর চেষ্টা করছে, কিন্তু খুব বেশি পারছে এমনটাও দেখিনি। এইটা যদি ক্ষতি হয় তাহলে কিন্তু এখানকার, আমি যদি বলি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের কথা যদি বলি, তাদের এইখানকার যে উপকেন্দ্র, এই উপকেন্দ্র থেকে কিন্তু যশোর, নড়াইল, খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা, এই 5টি জেলা কিন্তু এই জায়গা থেকে পরিচালনা করা হয়। তার মানে এইখানকার গবেষণার প্লটগুলো যদি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়, এর খেসারত কিন্তু এই 5 অঞ্চলের কৃষকদেরকে দিতে হবে। খুবই ভয়াবহ ঘটনা। এই খবরটা তো খুব বড়সড় আকারে আসা উচিত জাতীয় গণমাধ্যমেও, কেননা এটা তো শুধুমাত্র একজন সাধারণ কৃষকের একটা প্লট বা একটা মাছের ঘের ভেসে গেল, তার চেয়ে এই ক্ষতিটা তো অনেক বেশি। মানে পুরো গবেষণা প্লট যদি ধ্বংস হয়, তাহলে আপনার কি মনে হয় এই বিষয়গুলো নজর দিচ্ছে সরকার, নজর দিচ্ছে? আমরা আসলে সেভাবে এখনো পর্যন্ত এই জায়গাগুলো দেখতেও এসেছে এমনটি খবর পাইনি, আমরা এখনো পর্যন্ত এই তৎপরতাও লক্ষ্য করিনি। শরীফুল্লাহ সুমন, ধন্যবাদ। আপনার কাছে একটু পরে আসবো নিশ্চয়ই। নোয়াখালী থেকে যুক্ত আছেন সুমন ভৌমিক। সুমন ভাই, আপনার কাছে এই পার্টে খুব বেশি সময় পাবো না, ফিরে এসে হয়তো কথা বলবো। সংক্ষেপে যদি বলেন যে নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর ওই অঞ্চলে বন্যার প্রভাব কাটতে না কাটতেই আবার এই যে এখন টানা বৃষ্টির ফলে গণমাধ্যমে যতটুকু দেখছি যে সেখানেও নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, আসলে বাস্তবতা কি?
আমিন ভাই, আসলে একটু শুরুতে আমি করি, সেটি হচ্ছে যে বন্যা শব্দটা বলা যাবে না, কারণ এই অঞ্চল আসলে বন্যা হলে হচ্ছে দক্ষিণ অঞ্চল থেকে হবে, যেহেতু মেঘনা হচ্ছে এখান থেকে অনেক দূরে। হুম। এখানে যেটি হয়েছে সেটি হচ্ছে এটি ভাটি অঞ্চল, ঠিক আছে, তবে এখানে হচ্ছে উজান থেকে হয়তো পানি আসলে সেটাকে আমরা বন্যা হয়তো ধরতে পারি। কিন্তু নোয়াখালীতে এবার যেটি হলো সেটি হচ্ছে অতি বৃষ্টির কারণে জলাবদ্ধতা, যেটি হচ্ছে গত 50 বছরে এখানকার মানুষ কখনো এরকম ঘটনা দেখেনি। এর আগে কয়েকটি জলাবদ্ধতার ঘটনা ঘটেছে, কিন্তু এবার যেটি হলো একদিকে দীর্ঘস্থায়ী, অপরদিকে হচ্ছে অনেক বেশি পরিমাণে পানি কিন্তু এখানে উঠেছে। ফলে এটাকে আমরা আসলে বন্যা বলছি না, একেবারে শেষ দিকে মানে গত মাসের শেষের দিকে হচ্ছে কিছু পানি ঢুকেছে বন্যার, সেটি হচ্ছে ফেনীর কিছু পানি গড়িয়ে এসেছে, সেটি সেনবাগ বা সোনাইমুড়ি হয়ে কিছুটা। কিন্তু সব মিলিয়ে হচ্ছে এটা বন্যা না, এটি হচ্ছে জলাবদ্ধতা, ভয়াবহ জলাবদ্ধতা, যেটাকে আসলে বন্যা বলছিলাম। এটি জলাবদ্ধতা, সুমন ভাই, জলাবদ্ধতা বলছেন মানে পানিটা কি নামতে পারছে না? না, কেন? পানি নামছে না। মানে পানি নামছে না কেন? এইটা হচ্ছে আসলে আলোচনার বিষয়, কেন পানি নামছে না। এটা আসলে অনেক বড় একটা আলোচনার বিষয়। নোয়াখালীতে 3টি জায়গা হয়ে হচ্ছে পানি চায়। একটি হচ্ছে যেমন ধরুন চাটখিল, সোনাইমুড়ি, সেনবাগ, বেগমগঞ্জ এবং সদরের একটি অংশ যেটা নোয়াখালী পৌর শহর। এই অংশটুকুর পানি কিন্তু গাবুয়া হয়ে লক্ষ্মীপুর দিয়ে হচ্ছে সেটি মেঘনায় গিয়ে পৌঁছে। আরেকটি হচ্ছে সদরের একটি দক্ষিণ অংশ এবং হচ্ছে সুবর্ণচর, কবিরহাট এবং কোম্পানিগঞ্জ, সেটি হচ্ছে দক্ষিণ এবং পূর্বাংশ, দক্ষিণ পূর্বাংশ হয়ে সেটি মূলত যাচ্ছে মেঘনায়। আবার আরেকটি অংশ সদরের পশ্চিম অংশ, যেটি কয়েকটি ইউনিয়ন, সেটিও কিন্তু পশ্চিমাঞ্চল হয়ে সেটি মেঘনা যাচ্ছে। সবকিছু পানির কিন্তু মূল সোর্স অর্থাৎ গিয়ে পৌঁছার যে জায়গাটা সেটি হচ্ছে কিন্তু মেঘনা। এখন 3 জায়গায় দিয়ে যাওয়ার কথা, কিন্তু এখন কথা হচ্ছে মানে 3 জায়গায় গেলে তো দিন থাকার কথা না, সর্বোচ্চ 2 থেকে 3 দিন থাকার কথা, সেখানে আজকে রাইট, 1.5 মাসের বেশি সময় ধরে কিন্তু এই পানি থেকে যাচ্ছে। এটার কারণ হচ্ছে কি, এই যে 3টি জায়গার কথা আমি আপনাকে বললাম, এই 3টি জায়গা দিয়ে কিন্তু পানি সেইভাবে নামছে না। এখন না নামার আসলে অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে প্রধান কারণ যেটি হচ্ছে সেটি হচ্ছে প্রত্যেকটি খালের মধ্যেই কিন্তু আবর্জনার বাগান, একই সঙ্গে খালের, আপনারা জানেন যে প্রবণতা বাংলাদেশে আছে, আমি আমার জেলার কথাই বলি, 2 পাড়ে কিন্তু স্থাপনা তৈরি করার একটা প্রবণতা রয়েছে। এটি যে সরকারি ক্ষমতা থাকে তাদের লোকজন করে, তার কারণে হচ্ছে পানি যাচ্ছে না। অপরদিকে হচ্ছে কয়েকটি জায়গা হচ্ছে বাঁধও দেওয়া হয়েছে। সবচেয়ে যেটি সংকট সেটি হচ্ছে কচুরিপানা, কচু গাছ এবং হচ্ছে বিভিন্ন পৌর শহরের বা জেলার অন্যান্য যে বাজারগুলো রয়েছে, বাজারের ময়লা আবর্জনা ভাগাড় হয়ে গেছে। আমি সম্প্রতি 2-একটা প্যাকেজ করেছিলাম যে খালের উপর দিয়ে হেঁটে যাওয়ার মানে মতো এইরকম। এই যে কয়েকটি ঘটনা, এটি যেমন একটা বিষয় রয়েছে। আবার তার মানে আপনি পানি পানিটা যেখান থেকে যাবে সেই পানি যাওয়ার পথ আটকে দিচ্ছে সাধারণ মানুষ, এমনকি পৌর কর্তৃপক্ষ। শোন ভাই, আরেকটু বিস্তারিত শুনবো, আরেকটা বিরতি নিয়ে আসছি, আপনার কাছে আসবো। দর্শক, আরেকটা ছোট্ট বিরতি সময় হলো, ফিরছি একটু পরে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। 7 দিনে আজকে আমরা কথা বলছি সাম্প্রতিক টানা বৃষ্টির ফলে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার ফলে কি হচ্ছে। আমরা বিরতির আগে ছিলাম নোয়াখালীতে, সাংবাদিক সুমন ভৌমিক, আপনি যেই পয়েন্টে ছিলেন যে বন্যার পানি বা অতিবৃষ্টির পানি নেমে যে মেঘনা পর্যন্ত যাবে তার 3টি পথ, কিন্তু 3টি পথই নানা কারণে বন্ধ, অর্থাৎ কোথাও বেড়িবাঁধ, কোথাও ময়লার ভাগাড়, কোথাও অন্যান্য স্থাপনা, তাই তো? তাহলে এগুলো তো আপনি যেমন সাংবাদিক হিসেবে দেখেন, প্রশাসন দেখে, সাধারণ মানুষেরাও জানে, তাহলে এত বড় একটা বিপদ নিজেরা নিজেদের ডেকে আনলো, এখন এর সমাধানটা কি? আসলে সমাধান বলতে সেটি তো একদিনে এখন আর সমাধান করা সম্ভব না। এটি আসলে দীর্ঘ সময় ধরে চলে আসা একটা সমস্যা। তাহলে এটা হচ্ছে আসলে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। এখানে প্রশাসন চাইলে, যেহেতু আমাদের দেশে রাজনীতি সবকিছুর মূল, সেক্ষেত্রে আসলে রাজনৈতিক সদিচ্ছা, রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া কিন্তু এখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। তবে তাৎক্ষণিক যেটি পারত সেটি হচ্ছে কয়েকটি জায়গায় বাঁধ দেওয়া হয়েছিল। এই বাঁধ দেওয়ার পেছনে কয়েকটা গল্প রয়েছে। সেখানকার মানুষ যেটি বলছে যে খাল যেভাবে খনন করা হয়েছিল সম্প্রতি গত কয়েক বছর আগে, খাল খননে ভুল ছিল, অর্থাৎ কোন প্রকার এটাকে কি বলে সমন্বিত উদ্যোগ ছাড়া মানে ভালোভাবে এটি করা হয় নাই, বিধায় কিন্তু তারা কোথাও কোথাও বাদ দিতে বাধ্য হয়েছে। খাল কাটার কারণেও অনেক জায়গায় মানুষ সমস্যায় ভুগেছিল, এরকম কিছু কথা শুনছি। সেখানে মানুষ কিন্তু ক্রেজি হয়েছিল। এখানে যখন প্রশাসন গিয়েছে বাঁধ কাটার জন্য, তখন কিন্তু সেখানকার যারা আশপাশের বাসিন্দা রয়েছে তারা কিন্তু প্রশাসনকে ঠেকানোর জন্য সেখানে প্রস্তুত ছিল, কারণ তারা ইতোমধ্যে সেখানে যে স্থাপনা তৈরি করে ফেলেছে।
হ্যাঁ, স্থাপনা না, সেখানে একটা বাঁধ দিয়েছে। আচ্ছা। সে বাঁধটা দিয়েছে, ওখানকার মানুষ নিজেদেরকে বাঁচানোর জন্য বাঁধ দিয়েছে। আচ্ছা। 5 থেকে 700 পরিবার বা অনেকগুলো জমি সেখানে রয়েছে। আসলে হচ্ছে কি, এখানে যে খালগুলো যে খনন করা হয়েছে, এই খালগুলো আসলে খননে যে গভীরতা থাকার কথা, অর্থাৎ পানি যে আপনার খালের মধ্যে পড়ে আটকা থাকবে সে জায়গাটা কিন্তু করা হয়নি। অর্থাৎ খালগুলো খনন করে কি হিসাবে, সেটি হচ্ছে দুই পাশ থেকে জাস্ট একটু ছাঁটাই করা হয়, আমরা যেরকম শেপ করি ঠিক শেপটা করা হয়। পানি গভীরে থাকার জন্য খালের যে গভীরতা সেটি কিন্তু আসলে করা হয় না। Right. এটি হচ্ছে প্রধান কারণ। অপরদিকে হচ্ছে এই যে খাল খনন করা হচ্ছে, খাল খনন করার যে পরিকল্পনা, এটি যে দীর্ঘ মানে অনেক আগে থেকে যে একটা পরিকল্পনা করবে, স্টাডি করবে, সে স্টাডি আসলে করা হয় না। টাকা এসেছে কয়েকশো কোটি টাকা, সেটা মানে কিভাবে একদমই মানে প্রজেক্ট মানে প্রকল্প নির্ভর কাজ। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিষয়। আমিন ভাই, আমি একটু আসলে একটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে কি, আমার যতটুকু বয়স বা আমার বাবা যতটুকু বয়স, তারাও কিন্তু এত ভয়াবহ জলাবদ্ধতা কিন্তু এখানে দেখেনি। গত আগস্ট মাসের 2 তারিখে প্রথমে বৃষ্টি হয়েছে, সেখানে 3-4 দিন বৃষ্টি হলো। 3-4 দিনের বৃষ্টির সময় কিন্তু জেলা শহর অর্থাৎ নোয়াখালী মাইজদি যেটাকে বলে নোয়াখালী পৌর শহর, সেটির মধ্যে আপনার প্রধান সড়কে পানি উঠে গেছে। যেটা 4 লেনের একটি শহর, এখানে অনেক উঁচু একটা শহর, সেখানে পানি উঠে গেছে। আশপাশে যতগুলো সড়ক ছিল প্রত্যেকটি সড়কে হাঁটুর উপরে পানি উঠে গেছে। শুধু শহর কথা বললাম, যেগুলো নিম্নাঞ্চল গ্রামাঞ্চল সেগুলোতে কোমর পরিমাণ পানি হয়েছে, কোথাও বুক পরিমাণ পানি হয়েছে। এর পরবর্তী সময়ে কিন্তু যখন মাঝামাঝি অর্থাৎ পরবর্তীতে আবার পানি কমলো, মানে অনেকদিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, ঠিক গত একই মাসের 28 তারিখ 18 তারিখে পুনরায় বৃষ্টি হলো 3 থেকে 4 দিন। মানে ওইগুলো নামতে না নামতে যখন 18 তারিখে আবার বৃষ্টি হলো, সেখানে আমরা হিসাব করলাম লাস্ট এরকম হচ্ছে যে 174 সম্ভবত, আমি যদি ভুল না করি, 274 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, যেটা মানে নোয়াখালীর ইতিহাসে প্রথম। তাহলে সেটা একদিনের কথা বলছি, 24 ঘন্টায়, তার মানে 4-5 দিন বৃষ্টি হয়েছে, কি দশা হয়েছে আপনি ভাবুন। যেখানে 21 লাখ মানুষ পানিবন্দী ছিল, এর মধ্যে 3 লাখের মতো মানুষ গরিব, ধনী, মাঝারি যা আছে, এরকম 3 লাখের মতো মানুষ কিন্তু আশপাশের স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ কিংবা শহরে যেসব বড় বড় ভবন ছিল সেখানে আশ্রয় নিয়েছে। মানে কি ভয়ঙ্কর অবস্থা, যেটা এখনো পর্যন্ত 1.5 মাস শেষ হইলো। মনে করেন যদি অগাস্টের আপনি 2 তারিখ হিসেব করেন, তাহলে কিন্তু আজকে প্রায় 1.5 মাস ওভার হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু কোথাও কোথাও পানি রয়ে গেছে। আমার মনে হয় সুমন ভাই, আপনার নোয়াখালী অঞ্চলের এই জলাবদ্ধতা আজকে আপনি একটা নতুন আলোচনার সূত্রপাত করলেন। আমার মনে হয় এটা নিয়ে একদিন আমাদের পূর্ণাঙ্গ শুধুমাত্র আপনার এই নোয়াখালী এই অংশটি নিয়ে কথা বলতে হবে। আপনাকে ধন্যবাদ। আমাদের শেষ করতে হচ্ছে আজকে। শরীফুল্লাহ কাছে সুমন এবং তৌহিদুর রহমান। তৌহিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার খুবই ব্যস্ত মানুষ, আপনি সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। কৃতজ্ঞতা। দর্শক, আমাদের এই ছিল আজকে 7 দিনে। আমরা যেটি প্রত্যাশা করি যে উন্নয়ন প্রকল্প, বিশেষ করে খাল নদী খনন করবার ক্ষেত্রে বছরের পর বছর ধরে যে মানে অনিয়ম হয়েছে, তার ফলে আজকে নোয়াখালীর মতো শহর মানে উঁচু উঁচু রাস্তা তলিয়ে এখন জলাবদ্ধ। ফলে এই ডেভেলপমেন্ট চিন্তার জায়গায় আমাদের অনেকগুলো পরিবর্তন আসলে আনার সময় হয়েছে। ভালো থাকবেন।